দোয়েলের থেকে সমুদ্রকে বাঁচাতে আসলো সুধা আর ঝিনুক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় যে সুধা কিছুতেই বুঝতে পারছে না যে সমুদ্র কিভাবে দোয়েলকে ভালোবাসতে পারলো, আর ওদের এই সম্পর্কটা ঠিক কতদিনের সেটাও বুঝতে পারছিল না। এর মধ্যেই তেজ বলে, কোথাও একটা গন্ডগোল হচ্ছে, আমি বরং এক কাজ করি, এক্ষুনি সমুদ্রকে ফোন করে ওর সাথে কথা বলার চেষ্টা করি। ঝিনুক তখন বলে, তুমি এটা করো না জিজু, আর তুমি এটা করতেও পারো না। সমুদ্রর তো নিজস্ব কোনো চিন্তাভাবনা আছে, ওর সিদ্ধান্তের ওপর তুমি জোর করে সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারো না। এর মধ্যেই ঝিনুককে বিয়ে করবে বলে মরিয়া হয়ে গেছে সমুদ্র। সমুদ্র তখন ঝিনুককে একটা মেসেজ করে, তুমি চিন্তা করো না ঝিনুক, আমি তোমাকে ফোনটার হাত থেকে বাঁচাতে আসছি, আমি তোমাকে বিয়ে করব। এরপরে তো মেসেজটা পাঠিয়ে দেয়, আর তার মধ্যেই সুধা বলে, দেখি আবার একটা মেসেজ আসলো মনে হয়। এরপর মেসেজটা পড়ে সুধা, আর সেখানে এই কথাটাই লেখা ছিল যে তোমাকে আমি বাঁচাতে আসছি ঝিনুক, ফোনটার হাত থেকে। এরপরে ঝিনুকের নামটা যেহেতু পাঠিয়েছে, তাই সুধা বুঝতে পারে যে সমুদ্র ঝিনুককে ভালোবাসে, দোয়েলকে নয়। এর মধ্যে প্রোফাইল পিকচারটা দেখে তেজার বলে, দেখুন দোয়েল ঝিনুকের প্রোফাইল পিকচার লাগিয়ে এতদিন ধরে সমুদ্রর সাথে চ্যাটিং করেছে, পুরোপুরি ওকে ঠকিয়েছে। তার মানে সমুদ্র ঝিনুককে ভালোবাসে, দোয়েলকে নয়। সুধা তখন বলে, সেটাই তো, তার মানে জেঠিও এসব কিছু জানে? না না, জেঠিকে আমি এই অন্যায় করতে দেব না, কিছুতেই না, সমুদ্রকে বাঁচাতে হবে। কিন্তু আমাদের এখানে তো দুটো জগদ্ধাত্রী মন্দির আছে, কোন মন্দিরে যে বিয়ে করবে সেটাই তো বুঝতে পারছি না। এর মধ্যেই সমুদ্র ভাবে, দাদাভাই এত কষ্ট করে তেজ বেকারিকে এই জায়গাতে নিয়ে এসেছে, দাদাভাইয়ের এই কড়া প্রতিষ্ঠানে আমি কিছুতেই নিজের আধিপত্য বিস্তার করতে পারবো না, সেটা সম্ভব না। যেভাবেই হোক আমাকে এখান থেকে পালাতে হবে। কি করব আমি এখন, কি করে আমি এখান থেকে পালাবো? এর মধ্যেই চলে এসেছে জ্যোৎস্না আর বলে, আমি জানি সমুদ্র, তুই এই বিয়েটা করতে চাস না, এই নে এই শাড়িটা, মেয়েদের মতন ঘুমটা দিয়ে এখান থেকে বেরিয়ে চলে যা। তখনই সমুদ্র বলে, দিদি তুই আমাকে পালাতে সাহায্য করছিস? জ্যোৎস্না তখন বলে, অমতে বিয়ে হলে কারো যে কতটা কষ্ট হবে সেটা আমি খুব ভালো মতন জানি, এইভাবেই তো আমাকেও বিয়ে দেওয়া হয়েছিল। আমি চাই না তোর জীবনটা আর ওই মেয়েটার জীবনটা নষ্ট হোক। শোন, তুই এখান থেকে ঝটপট বেরিয়ে যা, বুঝেছিস? হাতে সময় নেই কিন্তু। সমুদ্র খুব খুশি হয়, ঝিনুককে বলে, সত্যি তুই পাশে না থাকলে হয়তো আমি এখান থেকে পালাতে পারতাম না। সমুদ্র একটা চিঠি লিখে রেখে পালিয়ে যাচ্ছে। তার মধ্যে সমুদ্রের ফোনটা বাজছিল, ফোনটা করেছে তেজ। এর মধ্যেই জ্যোৎস্না ফোনটা ধরেছে, আর তখনই তেজ বলে, কিরে দিদি তুই ফোনটা ধরেছিস? জ্যোৎস্না বলে, সমুদ্র তো এক্ষুনি বেরিয়ে গেল, তুই সমুদ্রকে ফোন করছিস যে? তখনই সুধা বুঝতে পারে সমুদ্র বেরিয়ে গেছে আর এক্ষুনি বেরোতেও হবে। তেজ তখন বলে, আমি ভাবতেও পারছি না সমুদ্র আমার সাথে একবার ডিসিশন নিল না, ও নিজে নিজেই কাজটা করতে চলে গেল। তার মধ্যেই সুধা বলে, হয়তো ও আপনাকে বলতে ভয় পাচ্ছিল, তাই জন্যই ও বলেনি। এর মধ্যেই জ্যোৎস্না তো সমুদ্রের পালানোর ব্যবস্থা করে দিয়েছে। আর তখন অন্যদিকে সুধা ভাবে, যেভাবেই হোক সমুদ্র আর দোয়েলের বিয়েটা আমাদেরকে আটকাতে হবে। এদিকে তিয়াশার বাবা ব্যস্ত হয়ে গেছে আর বলে, কোথায় সমুদ্র? ওকে তো দেখতেও পাচ্ছি না, যত তাড়াতাড়ি সম্ভব ওকে ডাকুন, আশীর্বাদটা সেরে নি। এরপরে ঠাম্মি বলে, হ্যাঁ হ্যাঁ এক্ষুনি ডাকছি। আর এই যে মেজো খোকা, যাও গিয়ে তোমার ছেলেকে নিয়ে এসো। ইন্দ্রজিৎ বলে, ছেলেটা যে কি করে না বুঝতে পারি না। এর মধ্যেই সমুদ্র তো মহিলাদের মতন ঘোমটা দিয়েছিল রান্না করে। তখনই তরিতা এসে বলে, কে তুমি? হ্যাঁ, তোমাকে তো ঠিক চিনতে পারলাম না, এই রান্নাঘরে তুমি ঢুকেছো কেন? এর মধ্যেই সমুদ্র ভাবে, যেখানেই বাঘের ভয় আর সেখানেই সন্ধে হয়, কি করে যে আমি এখন এখান থেকে বেরোই সেটাই বুঝতে পারছি না। ঝামেলাটা বেশ ভালো রকমেরই পেকেছে। তখনই চলে এসেছে শিলা। শিলা এসে বলে, আরে ও তো আমার দিদি, আজকে এই বাড়িতে এত কাজ তাই আমি আমার দিদিকে ডেকে পাঠিয়েছিলাম। তরিতা বলে, শিলাদি তোমার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি, তুমি ঠাম্মিকে একবারও বলেছো? ঠাম্মির কাছ থেকে অনুমতি নিয়েছো যে তুমি এই কাজটা করেছো? এর মধ্যেই জ্যোৎস্না এসে বলে, তরিতা সবসময় ঠাম্মি ঠাম্মি করতে থাকো কেন? ঠাম্মিকে সব কিছু বলার কী বা আছে? এই সুযোগেই সমুদ্র চলে যায়। আর তরিতা তখন বলে, যা, ওই মহিলাটা কোথায় গেল? ওনাকে তো কোথাও দেখছি না। শিলা তখন বলে, ওই মহিলাটা কোথায় গেল সেটা তোমাকে জানতে হবে না। এর মধ্যেই কথা বলতে থাকে ঠাম্মি আর বলে, মেজো খোকা যাও গিয়ে ওপর থেকে তোমার ছেলেকে ডেকে নিয়ে এসো। জ্যোৎস্না তখন এসে বলে, সমুদ্রর মনে হচ্ছে পেট খারাপ হয়েছে, বারবার বাথরুমে যাচ্ছে আর আসছে। তখন ইন্দ্রজিৎ ভাবে, আমার ছেলে দুটো একেবারে অকর্মণ্য, আজকের দিনেই পেট খারাপ হতে হলো।
ভাবলাম তাড়াতাড়ি করে আশীর্বাদটা হয়ে যাবে, সব কিছু ভালো ভালো হয়ে যাবে, তা তো হলোই না, উল্টে ঝামেলা পেকে গেল। এর মধ্যেই ইমন কথা বলতে থাকে ফোনটার সাথে আর বলে, শোনো, আমি আর তোমাকে কোনো সুযোগ দিতে চাই না, এতগুলো সুযোগ দিলাম, তুমি একটা সুযোগও কাজে লাগাতে পারোনি, আবার বড় বড় কথা বলছো। ফোনটা তখন বলে, ম্যাডাম আমি তো চেষ্টা করছি, আমি তো আমার সম্পূর্ণটা দিয়ে চেষ্টা করছি, ওই সুধাকে আমি জব্দ করার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই সফল হচ্ছি না। এর মধ্যে ইন্দ্রজিৎ সমুদ্রর ঘরে এসে দেখে একটা চিঠি লেখা রয়েছে, আর সেখানে লেখা রয়েছে, আমি এই বিয়েটা করতে পারবো না, আমার পক্ষে এই বিয়েটা করা সম্ভব নয়, আর আমি তেজ বেকারিতেও নিজের আধিপত্য বিস্তার করতে চাই না, ওটা দাদা ভাইয়ের তৈরি করা অনেক কষ্টের ফসল। এরপরেই ইন্দ্রজিৎ বুঝতে পারে যে ছেলে পালিয়ে গেছে আর মাথায় হাত দিয়ে বসে পড়ে। ঠিক তখনই চলে এসেছে কনিনিকা, মানে ইমনের মা, আর বলে, কি হলো ইন্দ্রজিৎ বাবু, সমুদ্র কোথায়? নিচে তো সবাই তাড়া দিচ্ছে। এরপর চিঠিটা দেখিয়ে দেয়। চিঠিটা পড়ে ইমনের মা বুঝতে পারে সমুদ্র পালিয়ে গেছে, আর এটার জন্য কনিনিকার খুবই আনন্দ হয় আর ভাবে, যাক বাবা, সমুদ্রের কাছে সব সম্পত্তি যাচ্ছে না, কিছু তেজেরও থাকবে আর আমার লিটল বেবিও পাবে। তার মধ্যেই কনিনিকা এসে খবরটা সবাইকে দিয়ে দেয় যে সমুদ্র এই বিয়ে করবে না, পালিয়ে গেছে। আর এটা শোনার পর ঠাম্মি বলে, কি সমুদ্র পালিয়ে গেছে? তখনই মনে মনে একটা কথাই ভাবছিল ঠাম্মি, এটা কি করে সম্ভব। এদিকে ঠাম্মি তিয়াশাকে সুধার হার পরিয়ে প্রায় আশীর্বাদ করেই ফেলেছে, আর এটা দেখার পরেই প্রচণ্ড রেগে গেছিল মেজমা, কারণ সুধার হার তিয়াশাকে পরানোর কোনো দরকার ছিল না। এর মধ্যেই তিয়াশার বাবা তো অনেক রেগে যায় আর বলে, আমি এই বাড়িতে আমার মেয়ের সম্বন্ধ করতে চেয়েছিলাম, আর শেষ পর্যন্ত এমনটা হবে আমি ভাবতেই পারিনি, আমি না আপনাদের কাউকে ছাড়বো না। আর এই যে কাননবালা দেবী, এবার কি বলবেন আপনি? আপনার নাতির তো এই বিয়েতে মতই নেই, জোর করে ওর বিয়েটা দিচ্ছিলেন, তাই তো? এরপর ঠাম্মি আর কিছু বলতে পারছে না। আর অন্যদিকে ফোনটের সাথে কথা বলছিল ইমন, তখনই চলে এসেছে সুধা, তেজ, ফোনটে। এরপরেই ফোনটেকে দেখার পর তো ভয় পেয়ে গেছে আর বলে, এই রে, এবারে কি হবে? এখানে তো সবাই আসছে। তার মধ্যেই ফোনটাকে সরিয়ে দিয়ে নিজে লুকিয়ে পড়ে ইমন। আর তার মধ্যে দোয়েল কোথায় রয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই, কিন্তু ফোনটা এখানে রয়েছে। এর মধ্যে ঝিনুক একটা ইট তুলেছে ফোনটাকে মারবে বলে, আর বলে, দোয়েল দিকে বিয়ে করতে চাইছো না? দোয়েল দিকে বিয়ে করার শখ আজকে আমি তোমার ঘোচাবো। ফোনটা তখন বলে, আমি দোয়েলকে ভালোবাসি ঠিকই, কিন্তু ওকে যদি বিয়ে করতেই চাইতাম আজকে, তাহলে কি আমি এখানে দাঁড়িয়ে থাকতাম? এর মধ্যেই ঠাম্মি অজ্ঞান হয়ে গেছে। তেজকে ফোন করে তেজের বাবা এই খবরটা দিয়ে দেয়। আর তেজ তখন বলে, আমি এক্ষুনি আসছি। সুধার হাত ধরে বলে, সুধা আপনি সমুদ্রকে বাঁচান, আমাকে বাড়িতে এখন যেতেই হবে, আপনি কিছু একটা করুন, সমুদ্রকে বিপদের থেকে উদ্ধার করুন। তখনই সুধা বলে, আমি সমুদ্রকে বাঁচাবো আর দোয়েলকে শাস্তিও দেব। এর মধ্যেই দোয়েলের সাথে বিয়েতে বসে পড়েছে সমুদ্র। যেহেতু দোয়েল ঘোমটা দেওয়া ছিল, তাই সমুদ্র বুঝতেও পারেনি যে ওটা ঝিনুক নয়, ওটা হলো দোয়েল। তার মধ্যেই সুধা আর ঝিনুক চলে এসেছে। ঝিনুক তখন বলে, দিদি ওকে বাঁচা, ও তো জানেই না যে ওটা আমি নই, ওটা দোয়েল দি। সুধা তখন বলে, বাঁচাবো তো অবশ্যই, তাই জন্যই তো এখানে এলাম। আর এর মধ্যে সুধার রাস্তায় একজনের সাথে ধাক্কা লাগে, আর সেটা হলো সুধার আগের বর সার্থক।